নমস্কার, দারুণ ইন্টারেস্টিং সুপার এক্সক্লুসিভ একটা খবর নিয়ে আজ রাত 9টা শুরু করছি। হোয়াটস ইন আ নেম, নামে কি আসে যায়? সেই 400 বছর আগে লিখেছিলেন উইলিয়াম শেক্সপিয়ার। সত্যি তো, নামে কি আসে যায়? বোধহয় যায়। আজ শুরুতেই যা বলবো সেখানে নামটাই তো সব। একটা নাম, ব্যাস একটা নামের জন্য আইন, আদালত, জেরা, ছুটোছুটি, টেনশন, যাকে বলে কার্যত তুলকালাম। আর হবে নাই বা কেন? নামটা দেখুন, জনৈক অভিষেক ব্যানার্জি। কে অভিষেক? কারা ছুটলেন? কি পেলেন? আরে সবুর করুন, আমি একেবারে গোড়া থেকে বলছি, একে একে। শুরুতেই বলবো আর একটা নাম, চিরাগ কাপুর। ডিজিটাল অ্যারেস্ট চক্রের অন্যতম মাস্টারমাইন্ড। বেঙ্গালুরু থেকে চিরাগকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। দেশ জুড়ে কয়েকশো কোটি টাকার প্রতারণার অভিযোগ। ইসিআর দায়ের করে তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। কোথায় চিরাগ কাপুর? কোথায় ডিজিটাল অ্যারেস্ট? আর কোথায় জনৈক অভিষেক ব্যানার্জি? যোগটা কোথায়? ভাবছেন কি বলছি সব? আরে আমি যা বলছি সত্যি বলছি, একেবারে ইডির অন্দরের খবর বলছি। ডিজিটাল অ্যারেস্ট মামলায় ইডির প্রথম কেস ইনফরমেশন রিপোর্ট বা ইসিআর তদন্তে সামনে আসে এই জনৈক অভিষেক ব্যানার্জির নাম। মানে ডিজিটাল অ্যারেস্ট মামলায় সামনে আসে অভিষেক ব্যানার্জির নাম। ডিজিটাল অ্যারেস্টের মাস্টারমাইন্ড চিরাগের ইমেল লিস্টে এই অভিষেক কে? সূত্র বলছে এই তথ্য হাতে আসতেই আদালতে ছোটেন ইডি আধিকারিকরা। ইডি সূত্রে খবর, চিরাগ জেরায় স্বীকার করে যে সে অভিষেক ব্যানার্জিকে মেল করেছিলেন। কিন্তু কে এই জনৈক অভিষেক ব্যানার্জি? চিরাগ কেন তাকে মেল করেছিলেন? চিরাগ জানায়, সূত্র যা বলছে, রেমিটেন্স মানি ট্রান্সফার করা নিয়ে মেলটি তিনি করেছিলেন। এক বন্ধুর কথায় এই অভিষেক ব্যানার্জি মানে জনৈক অভিষেক ব্যানার্জিকে মেল করেছিলেন তিনি। কে অভিষেক? ইডি সূত্র বলছে, তদন্ত করে জানা যায় এই জনৈক অভিষেক ব্যানার্জিকে মেল করেছিলেন যাকে চিরাগ, সেই অভিষেক ব্যানার্জি একজন সিএ, মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। ভাবুন তো, এক নামের ফাঁদে পড়ে এত কিছু। নামের ফাঁদে পড়ে সরকারি সংস্থার কত সময় নষ্ট হলো, তার উপর টেনশন হলো, কত জিজ্ঞাসাবাদ, দৌড়ঝাঁপ। যদি কিছু পাওয়া যায়, তাও একটা নামের জন্য। কেউ বলতেই পারেন, সেই ছোট থেকে আমরা পড়েছি, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। ইডির অবস্থা তো এখন তাই হয়েছে। কেউ আবার মনে করাচ্ছেন, সরকারের দেওয়া ইডির পরিসংখ্যান, কেন্দ্রই তো বলেছে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে 10 বছরে তাদের প্রাইম অর্গানাইজেশন 193টি মামলা করে, যেখানে সাজা হয়েছে মাত্র 2 জনের। এরপর আজ যা দেখলাম, তা দেখে বিজেপি বিরোধীরা নিশ্চয়ই বাঁকা হেসে বলবেন, এবার তো ইডির ছায়ার সঙ্গে যুদ্ধ করে গাত্রে হলো ব্যথা। মানে ইডি এখন ভূত দেখছে। নমস্কার, অভিষেক নাম দেখলেই ভূত দেখার মতো ছুটে বেড়াচ্ছে ইডি, যদি কিছু পাওয়া যায়। কি আশ্চর্য না? যত ভুতুড়ে কাণ্ড, ওই তালিকাতেও তো ভুতুড়ে কাণ্ড। তাই তালিকা প্রকাশও হলো না। এখন অবধি যা খবর, তালিকা প্রকাশ কখন জানা নেই। দীর্ঘ অপেক্ষা, তারপর অধৈর্য, তারপর ক্ষোভের প্রকাশ। এটাই তো চলছে সন্ধ্যে থেকে। শস্যের মধ্যে ভূত বেছে উঠতেই পারছে না রাজ্যের স্কুল সার্ভিস কমিশন। আমি যা বলি সত্যি বলি।
সত্যি বলতে আমি দায়বদ্ধ, আর সেই দায়বদ্ধতা থেকে আমার প্রশ্ন, দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া মানুষ আর কত অপেক্ষা করবেন? আজ তো 21 তারিখ, যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ হবে, এ নিয়ে তো আশাবাদী ছিলেন খোদ রাজ্যের শিক্ষামন্ত্রীও। শুক্রবার চাকরিহারাদের একাংশের সঙ্গে বৈঠকের পর কি বলেছিলেন শুনুন। এক নম্বর কথা হচ্ছে 21 তারিখে যেমন কথা হয়েছিল সেরকম বেরোনোর কথা আমরা বলেছিলাম আইনি পরামর্শ নিয়ে বার করব, আমি এখনো তাতে আশাবাদী। শিক্ষামন্ত্রীর মতো আশাবাদী ছিলেন চাকরিহারা শিক্ষকরাও। সোমবার সকাল থেকে ভিড় বাড়ছিল প্রতীক্ষা। কিন্তু কি হলো দিনের শেষে? আমি যোগ্যতা নিরীক্ষা চাকরি পেয়েছি, যোগ্য হয়ে চাকরি পেয়েছি। ইয়ার কি বেঁচে নাকি এখানে? এসএসসি অফিসে হুমকি দিচ্ছি, যদি একজনও যোগ্যের চাকরি করা হয় আমরা রাজপথ অচল করব, গোটা রাজ্য অচল করব। আমাদেরকে গুলি করে মেরে দিক, লাঠিচার্জ করুক, নিয়ে চলে যাক, কাউকে ভয় পাই না। আমার চাকরি নিয়ে ছেলে খেলা, আমাকে অযোগ্য বলা, ইয়ার কি বেঁচে? দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যের রাত, কোথায় তালিকা? উল্টে কমিশনের বিরুদ্ধে এখন তো আরো মারাত্মক অভিযোগ চাকরিহারা শিক্ষকদের। ডিভাইড অ্যান্ড রুল প্লে করতে চাইছে, তারা লিস্ট দিতে চাইছে থার্ড কাউন্সিলিং পর্যন্ত, এবং ফোর্থ থেকে বাকিটাকে অবৈধ ঘোষণা করতে চাইছে। কোনো কোর্টে এরা বললো না, সুপ্রিম কোর্ট বললো না, হাইকোর্ট বললো না। আজকে কোন টেন্টেড ক্যান্ডিডেটদেরকে বাঁচাতে চাইলে ওরা নিজেরাও বলেনি, প্রত্যেকটা জায়গায় ওরা হলফনামা দিয়েছে। আজকে টেন্টেডদের বাঁচানোর জন্য এই ডিভাইড অ্যান্ড রুল পলিসি ওরা অ্যাপ্লাই করতে চাইছে। মুখ্যমন্ত্রী ইন্ডোর স্টেডিয়ামে বলেছিলেন মুখ না মুখোশ, দেখছি আজকে সবাই মুখোশ, এদের কাউ মুখ নেই। পার্থ বসু শিক্ষামন্ত্রী বলেছিলেন আমরা লিস্ট দিয়ে দেবো, আজকে দেখলাম আজকেও তারা লিস্ট দিলেন না। মীরা নিমেষ তো দূরের কথা, এবং আমাদের ইউনিটটাকে ভাঙার জন্য এরা এইভাবে করছেন অযোগ্যদের বাঁচানোর জন্য। কার্যত সব হারিয়ে রাস্তায় বসা ওই শিক্ষকদের হয়ে আমারও প্রশ্ন, আর কত অপেক্ষা? এত কিছুর পরেও কেন স্পষ্ট হলো না কারা যোগ্য অযোগ্য, কারা? দুধ জল আলাদা হলো না কেন? সুপ্রিম কোর্টের রায় ৬,২৭৬ জন টেন্টেড বলে চিহ্নিত, তাহলে পুরো প্যানেল বাতিল কেন? আজ আচার্য সদনের সামনে যাদের দেখছি তাদের মধ্যে সত্যি যারা যোগ্য, তাদের অপরাধটা কি? রায় দিতে গিয়ে দেশের শীর্ষ আদালত বলেছে গোটা নিয়োগ প্রক্রিয়া এতটাই কালিমা লিপ্ত যে তা সমাধানের ঊর্ধ্বে। নিয়োগ প্রক্রিয়ার বৈধতা অবশিষ্ট নেই। দুর্নীতি এবং গোটা বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা প্রক্রিয়াকে এত ধাক্কা দিয়েছে যেটা মেরামত অসম্ভব। প্রতি স্তরে কারচুপি, যোগ্য অযোগ্যদের চিহ্নিত করা কার্যত অসম্ভব করে দিয়েছে। এসএসসির কাছে আসল ওএমআর বা তার মিরর ইমেজ থাকলে যোগ্য অযোগ্যদের চিহ্নিত করা সম্ভব বলে মেনে নেওয়া যেত। কমিশন নিয়ম ভেঙে ওএমআর নষ্ট করেছে, চাকরি গিয়েছে, সম্মান সেটাও গেছে। যেখানে দেশের শীর্ষ আদালত বলতে পারছে না কে যোগ্য কে অযোগ্য, সেখানে কিভাবে ফিরবে সৎ শিক্ষকের সম্মান? এই তালিকা প্রকাশ আদৌ সম্ভব কিনা আমি সেই প্রশ্ন করেছিলাম আইনজীবী বিকাশ ভট্টাচার্যকে। শুনুন, টেন্টেড আর যারা টেন্টেড নন সেই ডিভিশনটাও তো আছে, কিছু মানুষ যারা টাকা ফেরত দেবেন কিছু দেবেন না, সেটা কিসের ভিত্তিতে? একটা হচ্ছে যারা বামাল ধরা পড়েছে তাদের মাল ফেরত দাও, আর যারা বামাল ধরা পড়েননি তাদের ওই আঘাতটা থেকে তারা মুক্ত হলেন। আচ্ছা, শিল্প নিয়ে রাজ্য সরকারের অবস্থানটা কি? আগে ছবি দেখুন। দুটো জায়গা, দুটোর ভৌগোলিক দূরত্ব ১৬৬ কিলোমিটার। দুটো জায়গা দুটো আলাদা জেলায়, কিন্তু এক জায়গায় তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাসকে ঘিরে আবার সামনে এলো অন্য জায়গার নাম, সিঙ্গুর। প্রায় ২ দশক আগে রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দেওয়া সিঙ্গুর, জমি আন্দোলনের আঁতুড়ঘর সিঙ্গুর, যে সিঙ্গুরে টাটাদের কারখানার জন্য জমি অধিগ্রহণকে ঘিরে ঘটে যাওয়া কাণ্ড বঙ্গ রাজনীতির টার্নিং পয়েন্ট, যে সিঙ্গুর রাজ্যে পালা বদলের সূচনা করেছিল। সোমবার শালবনীতে জিন্দাল গোষ্ঠীর ৮০০ মেগাওয়াট করে ২টি পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস মুখ্যমন্ত্রী করলেন। আগে আপনারা জানতেন, সবাই বলতো লোডশেডিংয়ের সরকার আর নেই দরকার। নাও 24 hours, 24/7
we supply the power. নিজের সরকারের কৃতিত্ব তুলে ধরে লোডশেডিং নিয়ে যখন শালবনীতে দাঁড়িয়ে পূর্বতন বাম সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী, তখন সেই বাম সরকারের নেওয়া শিল্পোদ্যোগ, যা তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করে সিপিএম। বাংলার মানুষের একটা পারসেপশন তৈরি হয়েছে ওই বিরোধিতাই এ রাজ্যে শিল্পের খরা তৈরি করেছিল। আবার সেই সিঙ্গুর সামনে এলো। আচ্ছা, সিঙ্গুরের দুঃখ এই 166 কিলোমিটার দূরের শালবনী মেটাতে পারবে? ভোলাবে? অনিচ্ছ কৃষকদের 400 একর জমি অধিগ্রহণের বিরোধিতায় শেষমেশ টাটাদের কারখানা হয়নি, যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে শিল্প বিরোধী তকমায় সেটে দেয় বামেরা। 2006 সালে সিঙ্গুরে জমি আন্দোলনের সময় তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন রাজ্যের মুখ্যমন্ত্রী। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে শিল্প বিনিয়োগ নিয়ে তরজা তো কম হয়নি। রাজ্যে শিল্প নিয়ে প্রায়ই শাসক দলকে নিশানা করে বিরোধীরা। বিজেবিএস নাকি নামেই হয়, শিল্পের নামে কাঁচকলা, এটাই তো বিরোধীদের অভিযোগ। আজ শালবনীর পর তাদের কি অবস্থান? ইস্টার্ন ইন্ডিয়াতে দিস টাইপ অফ প্রজেক্ট ইজ নেভার হ্যাপেন বিফোর। দেখুন শালবনীতে কি হচ্ছে, এর আগে তো বলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ওখানে স্টিল প্ল্যান্ট করছে। যদি বামফ্রন্ট সরকার শিল্পের জন্য কোনো চিহ্নিত জমিতে অথবা মানুষকে বুঝিয়ে যথাযোগ্য ক্ষতিপূরণ প্যাকেজ দিয়ে বিকল্প ব্যবস্থা করত, তাহলে শিল্প হতো। দুটি পাওয়ার প্ল্যান্ট বা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, দুটি 800 মেগাওয়াটের, অর্থাৎ মোট 1600 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে এই কারখানার জন্য 16,000 কোটিরও বেশি বিনিয়োগ করছে। কারখানা ঘিরে দীর্ঘদিন ধরেই স্বপ্ন দেখছিলেন পশ্চিম মেদিনীপুরের মানুষ। বহু বাধা কাটিয়ে শেষ পর্যন্ত স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ। সোমবার সেই প্রকল্পেরই শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মসংস্থান ও শিল্পের ক্ষেত্রে নয়া দিগন্ত খুলে যাবে, মন্তব্য মুখ্যমন্ত্রীর। 23টি জেলার মানুষ দে উইল গেট দ্য পাওয়ার। সব মিলিয়ে এখানে শুধুমাত্র এই প্রজেক্টেই 15,000 মানুষের কাজ হবে, কনস্ট্রাকশন ওয়ার্কার সব কিছু মিলিয়ে। আলাদা একটি স্কিল ডেভেলপমেন্ট কেন্দ্র তৈরির ঘোষণা করেন জিন্দাল গোষ্ঠীর কর্ণধার সজ্জন। यहाँ पर एक स्किल डेवलपमेंट स्कूल का कंस्ट्रक्शन करे, जिससे कि जो यहाँ के लोग हैं, जितने भी यंग बच्चे जो निकल रहे हैं, उनकी ट्रेनिंग हो। বাম জামানায় লোডশেডিং ছিল নিত্যদিনের ঘটনা। সেই প্রসঙ্গ টেনেও এদিন খোঁচা দেন মুখ্যমন্ত্রী। আগে আপনারা জানতেন, সবাই বলতো লোডশেডিংয়ের সরকার আর নেই দরকার। আউট অফ 24 hours, 12 hours there was a power shortage. But now 24 hours, 24 into 7 we supply the power. মুখ্যমন্ত্রীর সঙ্গে স্পেন সফরে গিয়ে এই কারখানার ঘোষণা করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন শিলান্যাস অনুষ্ঠানেও হাজির ছিলেন মহারাজ। তিনি বলেন, শুধু শিল্প স্থাপন নয়, আগামী 5 বছরে গোটা এলাকার সামগ্রিক উন্নয়ন হবে। আমি যখন আজকে এখান দিয়ে আসছিলাম, ভেতরে যখন ঢুকি, আমি শুধু বাঁ দিকে সিমেন্ট প্লান্ট দেখিনি, আমি ডান দিকে খেলার মাঠ দেখেছি, তার ভেতরে যারা এখানে কাজ করে তাদের জন্য থাকার ব্যবস্থা দেখেছি। তো ইটস নট জাস্ট আ ডেভেলপমেন্ট ইন টার্মস অফ প্রোডাকশন অফ স্টিল, পাওয়ার অর সিমেন্ট, ইটস আ ডেভেলপমেন্ট অফ হিউম্যান লাইফস। তবে বিরোধীরা খোঁচা দিতে ছাড়েননি। শ্বেতপত্র প্রকাশের দাবি তুলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বিরোধীদের সমালোচনার জবাব দিয়েছেন ষোলোশো মেগাওয়াটের এত বড় একটা থার্মাল পাওয়ার প্ল্যান্টটা আজকে উদ্বোধন হচ্ছে। এটার জন্য যে কত বড় লাভ হতে চলেছে আমাদের রাজ্যে, সেটা আমার মনে হয় সবাই দেখা উচিত।
জিন্দালের এই কারখানা ঘিরে বহু জটিলতা, বহু টানাপোড়েন চলেছে দীর্ঘদিন ধরে। অবশেষে শিলান্যাস হওয়ায় নতুন স্বপ্ন দেখছে ঘাটালবাসী। একই সঙ্গে রাজ্যের শিল্প ভাবমূর্তিও অনেকটাই উজ্জ্বল হবে বলে মনে করছে শিল্পমহল। কিন্তু জানেন তো, উন্নয়ন সবার দরকার। মমতা বন্দ্যোপাধ্যায়কে শিল্প বিরোধী তকমা দেওয়া হোক বা যে কোনো সমালোচনা, অতি বড় সমালোচকও চান রাজ্যে একটা শিল্প আসুক, কিছু মানুষের কাজ হোক, শিল্পের খরা কেটে যাক। না হলে যে মানুষটি গতকাল ব্রিগেডের সভা ভরাতে গিয়েছিলেন, যিনি এখনো লাল ফেরার স্বপ্ন দেখেন এ রাজ্যে, তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্পোদ্যোগকে স্বাগত জানাতেন না। হ্যাঁ, এমনই একজনকে খুঁজে পেয়েছি আমরা, যিনি ব্রিগেড ভরাতে গিয়েছিলেন গতকাল, আর আজ জি 24 ঘন্টার ক্যামেরার সামনে মুখ্যমন্ত্রীর এই শিল্পোদ্যোগকে সাধুবাদ জানালেন। নিজের চোখে দেখুন। ছুটির রবিবারে মেহনতি মানুষদের নিয়ে ব্রিগেড ভরিয়েছে বামেরা। সেই ভিড়েই ছিলেন পশ্চিম মেদিনীপুরের শালবনীর সুদর্শন চালক। ব্রিগেড থেকে ফেরার পরদিন তার নজর ছিল জিন্দালদের বিদ্যুৎ প্রকল্পের শিলান্যাসের দিকে। কারণ যে শিল্প তালুকে 800 মেগাওয়াটের জোড়া বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে জিন্দাল গোষ্ঠী, তার জন্য জমি দিয়েছিলেন সুদর্শন চালকও। আমি সত্যি কথা বলতে আমি সিপিএম পার্টির সমর্থক। কালকে আমি ব্রিগেড গেছিলাম, আর আজকে এখানে উদ্বোধন হচ্ছে। আমি চাই যেটা হচ্ছে খুব ভালো হচ্ছে, এটা হোক। আমরা চাই লোকাল ছেলেমেয়েরা কাজ পাক এবং যে সব জমিদাতারা এখনও পড়ে রয়েছে সবাই কাজের সঙ্গে যুক্ত হোক, এটা আমরা চাই। এটাকে আমরা স্বাগত জানাই। তখন 2007 এশিয়ার বৃহত্তম ইস্পাত কারখানা গড়ার স্বপ্ন দেখেছিল শালবনী। আসলে স্বপ্ন দেখানো হয়েছিল শালবনীকে। বাম আমলে 4,500 একর জমি অধিগ্রহণ হলেও ইস্পাত কারখানা আর গড়ে ওঠেনি। এর 1 দশক পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে অধিগৃহীত জমির একাংশে সিমেন্ট কারখানা তৈরি হয়। কিন্তু প্রচুর কর্মসংস্থানের যে স্বপ্ন দেখেছিলেন জমিদাতারা, তা পূরণ হয়নি। তবে এবার যেন বদলাতে চলেছে ছবিটা। সোমবার মুখ্যমন্ত্রী জিন্দালদের বিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করায় আবার আশা। আন্দোলন সংগ্রাম যেটা করি, শিল্প এখানে বিশেষ করে স্টিল প্ল্যান্ট এখানে তৈরি হোক, এটা আমরা সবসময় মিছিলে বলে থাকি। এবং যেটা হচ্ছে সেটাও খারাপ না, এতে হোক। লোকাল ছেলে মেয়ে যারা রয়েছে, শিক্ষিত ছেলে মেয়ে, তাদের যোগ্যতা অনুপাতে তারা কাজ পাক এবং জমিদাতারাও কাজ পাক, এটা আমরা চাই। এবং এর জন্য এটা স্বাগত, মুখ্যমন্ত্রীকেও স্বাগত যে হ্যাঁ হচ্ছে কিছু একটা, এটা ভালো। সুদর্শন বাবুর মতো ইস্পাত কারখানার জন্য জমি দিয়েছিলেন শালবনীর বিমল চালক। চেয়েছিলেন শিল্পের মাধ্যমে এলাকার চেহারা বদলে যাক, ভাগ্য ফিরুক স্থানীয়দের। জিন্দালদের বিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাসের দিন তিনি কিছুটা হলেও সতর্ক। যদি শব্দটা কিন্তু আছেই, কারণ এর আগে বহু স্বপ্ন আমরা দেখেছি, সে স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হয়নি। হ্যাঁ, এখন যদি হয় তাহলে হবে। 2007 থেকে 2025 বাম আমল থেকে তৃণমূল আমল, আশা আশঙ্কার শালবনীতে আবার চর্চায় শিল্প। এরা কিন্তু আজও কেউ কেউ মনে প্রাণে একনিষ্ঠভাবে বামপন্থী ব্রিগেড যান, আবার কেউ কেউ সাধারণভাবে বাঁচেন, নির্দিষ্ট কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করেন না। কিন্তু প্রত্যেকে মত দল নির্বিশেষে তারা প্রত্যেকে চাইছেন কারখানা হোক, মানুষের কর্মসংস্থান হোক। একই দাবি ছিল, এলাকায় স্থায়ী বিএসএফ ক্যাম্প দরকার। তিনি গেলেন, দেখলেন, কথা বললেন, কড়া কড়া ভাষায় নিশানা করলেন শাসক দল এবং পুলিশ প্রশাসনকে। এদিক ওদিক, এক জায়গা থেকে আরেক জায়গা, হিংসা বিধ্বস্ত মুর্শিদাবাদ দিনভর চষে বেড়ালেন সুকান্ত মজুমদার। ওখানকার মানুষকে বোঝালেন তিনি এবং তার দলই ভরসা। রাজ্যে গণতন্ত্র বলে কিচ্ছু নেই, হিন্দু খাত্রে মেয়ে। মুর্শিদাবাদে হিংসা যে হয়েছে তা নিয়ে আপনার মতো আমার মনেও তিল মাত্র সন্দেহ নেই। যা হয়েছে তার নিন্দা করছি,
আমি বলছি তার পরের কথা, বলছি সুকান্ত বাবুরা যা বলছেন তার কথা। আর আমি যা বলবো সত্যি বলবো, পছন্দ নাই হতে পারে আপনার, তবুও বলবো। গণতন্ত্র নেই বলছেন সুকান্ত বাবুরা, এটা বলতেই তো গিয়েছিলেন মুর্শিদাবাদে বিনা বাধায়। পুলিশ কোথাও তাকে আটকায়নি। বিজেপির রাজ্য সভাপতি নিহত হরগোবিন্দ বাবুর বাড়িতেও গেলেন বিনা বাধায়। গণতন্ত্র ভ্যানিশ হয়ে গেছে রাজ্য থেকে বললেন বিনা বাধায়, বলতে পারলেন। আচ্ছা, এটা কি গণতন্ত্রের লক্ষণ নয়? দিনভর এখান থেকে ওখান ঘুরে বেড়ালেন, বাধা দেওয়ার কোনো ছবি কোনো মিডিয়ার ক্যামেরায় ধরা পড়ল না। গণতন্ত্র আছে? আরো একটা প্রশ্ন আমার মাথায় ঘুরছে। সুকান্ত মজুমদারেরই দলের লোক, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদ যেতে আদালতে ছুটেছেন অনুমতি চাইতে, অথচ সুকান্ত বাবু তো দিব্যি অবাধে চলে গেলেন। কি করে? শুভেন্দু অধিকারী তো বলেইছেন কোর্ট থেকে অনুমতি নিয়ে রাজনৈতিক কর্মসূচিতে তিনি সেঞ্চুরি করে ফেলবেন। আজকে মোথাবাড়িতে আমার 81তম হাইকোর্ট হয়েছে, আগামীকাল কলকাতার মিছিলে হাঁটলে ওটা 82তম হাইকোর্টের অর্ডারে হবে। আমি আগেও বলেছি যে অতি দ্রুত ওটা 100 পেরিয়ে যাবে। 30 এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনই কাঁথিতে সনাতনী হিন্দুদের সভা করবেন। অনুমোদন না মেলায় হাইকোর্টে ছুটলেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীর তো বরাবরের অভিযোগ রাজ্যে গণতন্ত্র নেই, কিন্তু তার দলের রাজ্য সভাপতি মুর্শিদাবাদে দিনভর কাটালেন বিনা বাধায়। গণতন্ত্র না থাকা বাংলায় এও সম্ভব? হিংসা বিধ্বস্ত মুর্শিদাবাদে পৌঁছানোর আগে কড়া মন্তব্য করে হুঁশিয়ারিও দিয়ে রেখেছিলেন সুকান্ত মজুমদার। আটকাবে কেন? কোন সাহসে আটকাবে? বাপের সম্পত্তি নাকি আটকাবে? বাবার জমিদারি? অশান্তি বিধ্বস্ত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলবেন বিরোধী নেতারা, এটাই স্বাভাবিক। আদর্শ গণতন্ত্র এরকমই হওয়া উচিত, যা আজ আমরা দেখলাম। বিরোধী পরিসর ছাড়া গণতন্ত্র হতে পারে না। বিরোধীরা অনুমতি না পেলে যেমন খবর করি, এটাও খবর করলাম। গণতন্ত্র নেই কথাটা সোচ্চারে বলা গেলে সেটাও গণতন্ত্রেরই লক্ষণ। জোর গলায় বলতে পারছি কারণ আমি কারোর কাছে দায়বদ্ধ নই। আমার দায়বদ্ধতা সত্যের প্রতি, যা বলি সত্যি বলি। তাই সুকান্ত মজুমদারের কাছে সরাসরি প্রশ্নটা রেখেছিলাম। আপনি বলছেন গণতন্ত্র নেই, তাহলে সেই কথাটা এই হিংসা বিধ্বস্ত এলাকায় দাঁড়িয়ে বলতে পারছেন কি করে? শুনুন ব্যাখ্যা। বাধা দেওয়ার সাহস কোথায় পুলিশের? পুলিশ জানে তো বাধা দিলে আরো বেশি বিপদ হবে। এর আগে বাধা দেওয়ার চেষ্টা করেছে না বিভিন্ন জায়গায়, সেখানে দেখেছে আমরা কি তাণ্ডব করেছি। যখন বিজেপি শাসিত রাজ্যে কোথাও কোনো ঘটনা ঘটে তখন সেখানে তৃণমূলের সাংসদরা যেতে গেলে এয়ারপোর্ট থেকে আটকে দেওয়া হয়। আর আজকে এতটাই গণতান্ত্রিক পরিবেশ এখানে যে সুকান্ত মজুমদার ঘটনাস্থলে গিয়ে পৌঁছচ্ছেন, বিরোধী দলের লোকেরা ঘটনাস্থলে যাচ্ছেন। একই দলের দুই নেতা, একজন দিব্যি চলে গেলেন মুর্শিদাবাদে, আর একজন কোর্টের অনুমতির অপেক্ষায় কেন? কি করে বলবো? এজি কিশোর দত্ত স্ট্রং অবজেকশন করছে। কল্যাণ ব্যানার্জি রাজ্য সরকারের লয়ার ইন প্রেজেন্স অফ এভরিবডি ওপেন ফোরামে হাইকোর্টে অবজেকশন করছেন যে শুভেন্দু অধিকারীকে যেতে দেওয়া যাবে না। আমি বিশ্বাস করি বুধবার আমি রায় পাবো, আমাকে অ্যালাউ করবেন। আমি বড় পরিকল্পনা আবার নিয়েছি বললাম। সত্যিই তো সুকান্ত মজুমদারকে কোথাও আটকানোই হয়নি। তিনি বিনা বাধায় নিজের রাজনৈতিক কর্মসূচি সারতে পারলেন মুর্শিদাবাদে। সত্যিই তো শুভেন্দু অধিকারীকে অনেকগুলো কর্মসূচিতে কোর্টে ছুটতে হয়েছে। আমাকে বাধা দিচ্ছে, আজকেও কোর্টে অপোজ করেছে। এর আগের দিন কিশোর দত্ত সম্মানীয় এজি এবং রাজ্য সরকারের লয়ার কল্যাণ ব্যানার্জি কিভাবে একটা পার্টিকুলার শুভেন্দু অধিকারী তাকে যেতে দেওয়া যাবে না, তিনি গেলে শুধু আমাকে ইন্ডিভিজুয়াল, মানে আমি মন্তব্য করব না যে আমাদের সভাপতি তিনি পৌঁছেছেন, মানে দল পৌঁছেছে, কিন্তু আমাকে পার্সোনালি আটকানো হচ্ছে। তাহলে কি বিরোধী দলনেতা বলতে চাইছেন
শাসক দল তাকে টার্গেট করেছে, মানে বিজেপি নয়, তৃণমূলের টার্গেট শুভেন্দু অধিকারী। তাই খোল্লা ছুট সুকান্ত মজুমদারকে, আর পদে পদে বাধা শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু সুকান্তই তাহলে আলাদা আলাদা রেমেডি শাসকের। আচ্ছা, ওদের জন্য শাসকের কি রেমেডি? ওই যে দলের মধ্যে থেকে যারা সারাক্ষণ মারামারি করে। হ্যাঁ, বীরভূমের ওই দুই নেতা, কেষ্ট কাজল, কাজল কেষ্ট, ওদের জন্য কি রেমেডি দলের? মনে করুন তো একবার, নেতাজি ইন্ডোরে দলের রাজ্য সম্মেলনে অনুব্রত মণ্ডলকে কি কড়া কথা বলেছিলেন দলের সুপ্রিমো। কেষ্ট কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না, কাজলকেও কনফিডেন্সে নিতে হবে, আশিস দাকে আর শতাব্দীকেও মাঝে মাঝে ডেকে নেবে, কাজেই সবাই মিলে করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার পর কাজল কেষ্ট দ্বন্দ্ব কি মিটলো? আমি বলছি না, বরং আরো বাড়লো। বীরভূমের তৃণমূল দ্বন্দ্ব একদম প্রকাশ্যে চলে এলো। কোর কমিটির বৈঠক একজন ডাকে আর একজন তা খারিজ করে দেয়। এ নিয়ে তো চলছেই, এখন আর কারোর রাগ ঢাক নেই, প্রকাশ্যে চলছে। কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরীর বয়স হয়ে গেছে, ভুলভাল বকছে বলে মনে হয়। দুর্নীতির ওপরে কারো পারমিশন দরকার, এটাই মানতে পারলাম না। আমি মমতা বন্দ্যোপাধ্যায় দল করি, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় দল করি, তার চলার পথকে অনুসরণ করে আমি চলি। কাজল শেখ সরাসরি তোপ দাগলেন, কি বললেন বিকাশ বাবু? কাজল আমার ছোট ভাইয়ের মতো, যদি কিছু বলে সেখানে আমার ওর সঙ্গে তো ডিবেট করার আমার সাজে না, আর আমি সংবাদের শিরোনামে আসতে চাই না ভাই। অনুব্রত মণ্ডল চাইলে তবে কোর কমিটির বৈঠক হবে, কে বলেছিলেন? বিকাশ রায়চৌধুরী। আর তারপর কাজল শেখ যেভাবে, যে ভাষায় প্রকাশ্যে মমতা ব্যানার্জির নাম টেনে আক্রমণ করলেন, তাতে এটুকু স্পষ্ট, সুপ্রিমো যেভাবেই মিলেমিশে থাকার কথা বলুন না কেন, কেষ্ট আর কাজল তেল আর জল, মিলমিশ সম্ভবই নয়। শাসকের বিরুদ্ধে জনতার ক্ষোভ, এ খুব স্বাভাবিক। তা বলে ক্ষমতায় আসার 3-4 মাসের মধ্যেই? এটা অস্বাভাবিক। আরে ট্রাম্পের ক্ষেত্রে এরকমই অস্বাভাবিক ঘটনা ঘটছে। ট্রাম্পের শুল্কর গুঁতো এবং বেশ কিছু নীতির জেরে বিশ্ব তোলপাড় আমেরিকাতেও। শেয়ার বাজার তো মাথা তোলার জন্য হাঁসফাঁস করছে। এর মধ্যেই নিজের দেশে বিপাকে স্বয়ং ট্রাম্প মশাইকে ঘিরে সে কি বিক্ষোভ। আমেরিকার সাধারণ নাগরিক রাস্তায় নেমে পড়েছেন, বলছেন ট্রাম্পের এসব নীতি চলবে না। সবই তো ক্ষমতা এলেন, 3-4 মাস হলো, এর মধ্যেই প্রতিবাদের ঢেউয়ে ভাসছেন ডোনাল্ড ট্রাম্প। প্রতিবাদের নাম কি? 50-51, 50টি স্টেট, 50টি প্রতিবাদ, দাবি একই আন্দোলন, ট্রাম্পের বিরুদ্ধে আন্দোলন। কেউ বলছেন শ্রমিকদের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ হোক, কেউ বলছেন পাত্তারি গোটাও ট্রাম্প, কেউ বলছেন গণতন্ত্রকে রক্ষা করতে রাস্তায় নামুন, কেউ বলছেন এই আন্দোলন শিক্ষার অধিকারের আন্দোলন, কারো হাতে ইলন তারাও পোস্টার, কেউ বলছেন ট্রাম্পের মালিক পুতিন, নিপাত যাক, আমেরিকা ফুঁসছে ডোনাল্ড ট্রাম্পে। মানুষের অগাধ আস্থা নিয়ে মসনদে এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। মোহভঙ্গ কয়েক মাসেই। চলতি মাসের শুরুতেই আমেরিকা জুড়ে ট্রাম্প বিরোধী প্রতিবাদ দেখেছিল বিশ্ব। গত 5 এপ্রিল ট্রাম্প বিরোধী প্রথম প্রতিবাদ আন্দোলনের ডাক দিয়েছিল ইনডিভিজিবল নামে একটি গোষ্ঠী। প্রতিবাদের নাম ছিল হ্যান্ডস অফ, আমাদের নিজের মতো চলতে দাও। এবার প্রতিবাদের দ্বিতীয় ঢেউ, প্রটেস্ট 50-51। 50 রাজ্যে 50 বিক্ষোভ, এক আন্দোলন, ট্রাম্পের বিরুদ্ধে আন্দোলন। আয়োজকরা মার্কিন রেভলিউশনারি ওয়ার বা স্বাধীনতা যুদ্ধ শুরুর 250তম বার্ষিকীর সঙ্গে মিলিয়ে এই প্রতিবাদের পরিকল্পনা করেছেন। কর্মসূচির নাম ন্যাশনাল ডে অফ অ্যাকশন। গোটা আমেরিকা জুড়ে প্রায় 105 বিক্ষোভ। নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, সান ফ্রান্সিসকো, বোস্টন সহ একাধিক শহরে বিক্ষোভের আঁচ স্পষ্ট। টেক্সাসের মতো রিপাবলিকান শহরেও মানুষ ট্রাম্পের বিরোধিতায় পথে। হোয়াইট হাউসের সামনে ছাড়াও টেসলার একাধিক অফিসের সামনে বিক্ষোভ হয়।
গদিতে বসার পরেই চালিয়ে খেলতে শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প আর তার সহযোগী ইলন মাস্ক, আর তাতে ঘা লেগেছে নিজের দেশের মানুষের ওপরেই। অভিবাসীদের দেশ ছাড়া করেছেন ট্রাম্প, আর তাতে আমেরিকার অর্থনীতিতে সরাসরি প্রভাব পড়েছে। ট্রাম্প এবং ইলন মাস্কের যে শুল্ক যুদ্ধ, তার প্রভাব পড়েছে আমেরিকার শেয়ার বাজারেও। জিনিসপত্রের দাম বাড়ছে হু হু করে। সরকারি চাকরি কাটছাটে অনেকে চাকরি হারা হয়েছেন ইতিমধ্যেই। LGBTQ নীতিতে প্রবল ক্ষোভ রয়েছে। নয়া শিক্ষানীতি নিয়ে রীতিমতো ফুঁসছেন সাধারণ মানুষ। আরও একগুচ্ছ ট্রাম্পের পদক্ষেপে সাধারণ মানুষ ক্ষুব্ধ। প্যালেস্তাইনের সমর্থনে কেউ কথা বললেই যেভাবে প্রশাসন তার ওপর খড়গহস্ত হচ্ছে, তাতেও ক্ষোভ প্রকাশ করেছেন অনেক আমেরিকাবাসী। বাক স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ তুলছেন তারা। এই জায়গা থেকে হিউস্টন, ফ্লোরিডা, কলোরাডো, লস অ্যাঞ্জেলেস, ম্যানহাটন, একাধিক শহরের রাস্তায় হাজার হাজার মানুষ, হাতে প্ল্যাকার্ড, আমেরিকায় রাজতন্ত্র চলবে না, গণতন্ত্র বহাল থাকুক। আচ্ছা, এই কথাটা আপনি বিশ্বাস করেন? কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। আরে এই মুহূর্তে ট্রাম্প বিপাকে পড়েছেন, এর ফায়দা ভারত তুলতে পারবে। আপনি বলবেন এ আবার কেমন কথা, একটা লোক বিপদে পড়েছে তার নিজের দেশে, সেখানে ভারতের ফায়দা দেখছেন। আরে এটাই তো কূটনীতি। ভারত যে আমেরিকার কাছে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তা বোঝা যাবে আজকের মার্কিন ভাইস প্রেসিডেন্টের সফরে। 4 দিনের ভারত সফরে সপরিবার এসেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভান্স। JD-র স্ত্রী উষা ভারতীয় বংশোদ্ভূত। গদিতে বসার 3 মাসের মধ্যে কোনো মার্কিন ভাইস প্রেসিডেন্ট এভাবে ভারত সফরে এসেছেন এমন নজির তো আগে দেখা যায়নি। আর এই খবর যখন বলছি, তখন নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক চলছে ডোনাল্ড ট্রাম্পের ডেপুটির। তার আগে তৈরি হয়ে গিয়েছে একাধিক ফিল গুড ছবির কোলাজ। ভারতীয় পোশাকে মামার বাড়িতে রবিবার রোম থেকে যখন ভান্সের পুত্র ইওয়ান, বিবেক এবং কন্যা মিরাবেলরা বিমানে উঠছিলেন, তখন তাদের পরনে ছিল সাধারণ পোশাক। তবে সোমে নয়াদিল্লিতে তারা যখন বিমান থেকে নামলেন, তাদের পরনে ভারতীয় পোশাক। ভান্সের 2 পুত্রের পরনে ছিল পাঞ্জাবি পাজামা, কন্যার পরনে আনারকলি। ভান্সের স্ত্রী উষার আদি গ্রাম অন্ধ্রপ্রদেশের বাদলুরুতে। উষার বাবার বড় হয়ে ওঠা সেই গ্রামে। সেই হিসাবে ভান্স সন্তানদের মামার বাড়ি তো ভারতেই। সোমবার সকালে দিল্লির পালাম বিমান ঘাঁটিতে নামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডেপুটির বিমান। বিমান ঘাঁটিতে তাকে স্বাগত জানান কেন্দ্রীয় রেল এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বিমান ঘাঁটিতে ভান্সকে গার্ড অফ অনার দেওয়া হয়। এরপর সপরিবারে স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরে যান ভান্স। বিশেষজ্ঞ মহল মনে করছে এই সফরেই আমেরিকার ভারতের শুল্ক নীতি বা বাণিজ্য নীতি নিয়ে একটা পাকাপাকি ভাবনা সামনে আসতে পারে। ট্রাম্পের সঙ্গে প্রাথমিক যে আলোচনা হয়েছিল, তারপর দফায় দফায় 2 দেশের বাণিজ্য কর্তারা আলোচনা সেরেছেন। স্বার্থ না বিকিয়েই ভারত একটা সম্মানজনক শর্ত বের করে আনতে মরিয়া, যেখানে আমেরিকা ও ট্রাম্পেরও ভারতকে প্রয়োজন। ঘরে বাইরে লাগাতার সমালোচনার মুখে পড়তে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে। বেশিরভাগ দেশই ট্রাম্পের উপর বিরক্ত। এই অবস্থায় নরেন্দ্র মোদী ট্রাম্পের বড় ভরসার জায়গা, ভারত বড় আশ্বাসের জায়গা। সে কারণে রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক জেনেও নয়াদিল্লির সঙ্গে ভারসাম্য বজায় রাখতে বাধ্য হয়েছে ওয়াশিংটন। এই অবস্থায় যেভাবে দেশে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ বাড়ছে, তাতে সে দেশে থাকা ভারতীয়দের হাত যাতে ট্রাম্প সরকারের মাথা থেকে সরে না যায়, সেটাও চাওয়া পাওয়ার অঙ্ক নিয়েই ভারত সফরে ডোনাল্ড ট্রাম্পের ডেপুটি। আচ্ছা, আপনাদের মনে আছে দিন কতক আগেই কলকাতার বুকে একটা ভয়ঙ্কর প্রতারণার খবর আপনাদের দেখিয়েছিলাম, যেখানে অভিযুক্তের কাঠগড়ায় কেন্দ্রীয় বাহিনীর কনস্টেবল ছিলেন। আরে হুবহু যেন রিপিট টেলিকাস্ট এবার জেলায়, পুরুলিয়ায়। এখানেও কেন্দ্রীয় বাহিনীর এক কনস্টেবল, তিনি বড় ডাকাতির মূল পাণ্ডা, এটাই অভিযোগ। তবে জালেও ধরা পড়েছে। কি হয়েছে আগে দেখুন।
বিড়ি ব্যবসায়ীর বাড়িতে আয়কর হানা, কেন্দ্রীয় এজেন্সির এমন অভিযান এ রাজ্যে এখন প্রায় জলভাত। তার সুযোগ নিয়েই পুরুলিয়ার কোটশিলায় বলিউড মুভি স্পেশাল 26-এর কায়দায় লুটপাট। তবে শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত তদন্তে এই চক্রের পর্দাফাঁস করেছে পুরুলিয়া জেলা পুলিশ। কোটশিলার বামনিয়া গ্রামের বিড়ি ব্যবসায়ী কিরিটি কুমারের বাড়িতে হানার ঘটনায় জালে সাত। ঠিক কি ঘটেছিল? গত 8ই এপ্রিল বিড়ি ব্যবসায়ীর বাড়িতে আয়কর অভিযান। একটি বোলেরো গাড়িতে আসে 7 জন পুরুষ ও 1 মহিলা। পুরো বাড়িতে তল্লাশির নামে কার্যত লণ্ডভণ্ড, ভাঙা হয় আলমারি, নগদ 7 লক্ষ টাকা ও সোনার উপর গয়না নিয়ে চম্পট। পরে কিরিটি কুমার বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। কোটশিলা থানায় অভিযোগ দায়ের করেন কিরিটি কুমার। এরপরই ঘটনার তদন্তে নামে পুলিশ। গঠন করা হয় বিশেষ তদন্তকারী দল। তাতেই 11 দিনের মাথায় মিলে সাফল্য। মোট 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ, তাদের মধ্যে 1 জন মহিলা। এই ঘটনার তদন্তে নেমে 11 দিনের মাথায় অপরাধ চক্রের কিনারা করল পুরুলিয়া জেলা পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 2 মহিলা সহ মোট 7 জনকে। এদের মধ্যে একজন নিজেকে সিআরপিএফ জওয়ান বলে পরিচয় দিয়েছেন। আইটি পার্সোনালের পরিচয় দিয়ে রেড করার নামে ঢুকে তার বাড়ি থেকে প্রায় 7.5 লাখ টাকা, 7.5 লাখ ক্যাশ, তার সাথে কিছু সিলভার এবং গোল্ড জুয়েলারি লুট করে নিয়ে এবং তার একটা স্করপিও গাড়িও সেখান থেকে নিয়ে তারা চলে যায়। আরও আশ্চর্যের, ধৃতদের মধ্যে একজন নিজেকে সিআরপিএফ কনস্টেবল বলে পরিচয় দিয়েছে। পুলিশ সূত্রে এমনটাই দাবি। তার পরিচয় যাচাই করে দেখছে পুলিশ। পাশাপাশি এই যুবকই ঘটনার মাস্টার মাইন্ড কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে। গত মাসেই কলকাতার চিনার পার্কে আয়কর দপ্তরের আধিকারিক সেজে এক বাড়িতে হানা দিয়ে টাকা ও গয়না লুটপাটের ঘটনা ঘটেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একই ধাঁচে কাণ্ড ঘটল পুরুলিয়ায়। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার সঙ্গে আরও কারা কারা জড়িত এবং কীভাবে এই ঘটনা তারা ঘটিয়েছিল তার তদন্ত শুরু করেছে জেলা পুলিশের বিশেষ তদন্তকারী দল। পুরুলিয়া থেকে মনোরঞ্জন মিশ্র, জি 24 ঘন্টা। চলুন কিছু খুব ইম্পর্টেন্ট খবর, কিন্তু 1 ঘন্টায় যা আমি ধরাতে পারছি না, এক ঝলকে দেখে নিই। জোরালো যোগ্য অযোগ্য তালিকা জট। আজ তালিকা প্রকাশ হচ্ছে না জানিয়েছেন চেয়ারম্যান। দাবি চাকরিহারাদের। এসএসসি ভবন চত্বরে তুলকালাম, রাতভর ঘেরাওয়ের হুঁশিয়ারি। ক্ষোভের আজ সল্টলেকের বৌদ্ধ শিক্ষা পর্ষদের সামনেও দীর্ঘক্ষণ করুণাময়ী মোড়ে শিক্ষাকর্মীদের অবরোধ, ভিতরেও এবং বাইরেও অনশন। শালবনীতে জিন্দাল গোষ্ঠীর জোড়া তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস। ঐতিহাসিক প্রকল্প দেউচাপাচামি হওয়ার পর 100 বছর রাজ্যে বিদ্যুতের সমস্যা হবে না বললেন মুখ্যমন্ত্রী। হাওড়ার ডোমজুড়ে বেসরকারি রাসায়নিক কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। দমকলে 15টি ইঞ্জিনের চেষ্টায় 4.5 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে। এদিকে কি অবস্থা বলুন তো? আবার কি আমরা একটা বড় আন্দোলন এ রাজ্যের বুকে আছড়ে পড়ছে দেখতে চলেছি? কারণ ইতিমধ্যেই করুণাময়ীতে শুরু হয়েছে অনশন, আর ইতিমধ্যেই এসএসসি ভবনের সামনে যারা চাকরিহারা, যারা যোগ্য বলে নিজেদের দাবি করছেন তারা বসে রয়েছেন এবং তারা বলছেন ভিতরে যে অফিসাররা, যে কর্মীরা আটকে আছেন বেরোতে দেব না। আপনারা জানেন যে মানে এই টাগ অফ ওয়ারটা কত দূর জড়াতে পারে, কত দূর গড়াতে পারে। যারা ভিতরে রয়েছেন তারা খাবার অর্ডার করেছিলেন, কারণ অফিস থেকে তারাও বেরোতে পারছেন না, কিছু আনিয়ে খাবেন। জোম্যাটো যে ফুড ডেলিভারি বয় তাদেরকে ফিরিয়ে দিয়েছেন। বাইরে যে আন্দোলনরত চাকরিহারা সেই সমস্ত লোকজন তারা বলছেন আমরাও খাইনি, আমরা কাউকে খেতে দেব না। এই টাগ অফ ওয়ার ক্রমেই বেড়ে চলেছে। আর এর মধ্যেই আরো জোরালো হয়ে প্রশ্নটা আসছে, যোগ্য অযোগ্য তালিকার কি হবে? ফাইনালি কি এই তালিকা আলাদা করা যাবে? দুধ জল আলাদা হবে? আজ এসএসসি ভবনের সামনে থাকা চাকরিহারারা বলছেন গোলানোর চেষ্টা করছে এসএসসি। শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরিহারাদের বৈঠকের পরই জট কাটার রাস্তা তৈরি হয়েছিল। সেই মতো সোমবার অযোগ্য বলে চিহ্নিত নন এমন শিক্ষকদের তালিকা প্রকাশ করছে স্কুল সার্ভিস কমিশন।
সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল থাকবেন তালিকায় নাম থাকা এই শিক্ষক শিক্ষিকারা। কিন্তু তারপর কি হবে? সর্বোচ্চ আদালতের নির্দেশিকা অনুযায়ী চলতি বছরের মধ্যে নতুন করে পরীক্ষা নিতে হবে। ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে এসএসসি নিয়োগ প্রক্রিয়া। নতুন পরীক্ষায় অংশ নিতে পারবেন অযোগ্য বলে চিহ্নিত না হওয়া শিক্ষকেরাও। কিন্তু শুরু থেকেই নতুন করে আর পরীক্ষায় বসতে চাইছেন না আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা। যারা এই পরীক্ষার কথা বলছে তাদেরকে আমি প্রশ্ন করব যে তাদেরকে যদি বলা হয় যে আজকে তাদের মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে বলা হয়, তারা কি পারবে? আইনজীবী মহল মনে করাচ্ছে অযোগ্য বলে চিহ্নিত নন শিক্ষকদের গায়ে দাগি তকমা নেই ঠিকই, কিন্তু তারা যে যোগ্য তার কোনো পোক্ত প্রমাণ নেই। যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি বলেই 2016 গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। তাহলে পরীক্ষায় বসা ছাড়া যোগ্য হয়ে ওঠার কোনো রাস্তা কি খোলা রয়েছে আন্দোলনকারী শিক্ষকদের সামনে? এখানে সুপ্রিম কোর্টের দৃষ্টিগোচরে আনা দরকার। যদি তারা যোগ্যই হয় তাহলে তাদের যে চাকরিটা তারা পেয়েছিল যোগ্যতার ভিত্তিতে এবং মেধার ভিত্তিতে পেয়েছিল সেটা তুলে ধরা, এবং স্কুল সার্ভিস কমিশন এবং গভর্নমেন্টকে উচিত যে তাদেরকে সাপোর্ট করা এবং আসল তথ্য তুলে ধরা যে এদের যে চাকরিটা এটা মেধার ভিত্তিতে পেয়েছে এবং যোগ্যতার ভিত্তিতে পেয়েছে। তাহলে তাদের এই যে সার্ভিসটা কন্টিনিউ হবে এবং তাদের যোগ্যতাতে সিলমোহর পড়বে। একদিকে আন্দোলন, আরেকদিকে আইনি লড়াই। চাকরি বাঁচিয়ে রাখতে জোড়া পথে শিক্ষক শিক্ষিকারা। এমন অনেক প্রশ্ন থাকে যার উত্তর আমরা পাইনি, বছরের পর বছর পাইনি। এমন অনেক প্রশ্ন যা উত্তরহীন হয়ে থেকে গেছে। তার মধ্যেই কি আরো একটা সংযোজন, যোগ্য অযোগ্যের কি হবে? দুধ আর জল আলাদা করা যাবে কি না? এই মুহূর্তে এসএসসি ভবনের সামনে কি অবস্থা? আমার সহকর্মী মনোজ অপেক্ষা করছে, আমি মনোজ থেকে আপডেট নেওয়ার চেষ্টা করব। মনোজ, প্লিজ দেখাও। দেখো, এই মুহূর্তে কিন্তু যে এসএসসি ভবন রয়েছে সেই এসএসসি ভবনের সামনে কিন্তু প্রচুর পরিমাণে শিক্ষক যারা চাকরি হারিয়েছে তারা কিন্তু ইতিমধ্যে বিক্ষোভ করছে, এবং তাদের একটাই দাবি যে আজকে যে তালিকা প্রকাশ করার ছিল সেই তালিকা কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ হয়নি। যতক্ষণ না পর্যন্ত সেই যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এইখানে বসে বিক্ষোভ করে যাবেন। ইতিমধ্যে তাদের কিন্তু খাওয়া থেকে শুরু করে বিভিন্ন রকম অসুবিধার সম্মুখীন হচ্ছে, তবুও তারা কিন্তু সেখানে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। একদিকে যেমন তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন, অন্যদিকে কিন্তু প্রচুর পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে এবং রীতিমতো এই ভবনের গেটের সামনে কিন্তু ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত চেয়ারম্যান কিন্তু সেই ভবনের ভেতরেই রয়েছে। এই বিক্ষোভকারীদের দাবি যতক্ষণ না পর্যন্ত সেই যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই চেয়ারম্যানকে কিন্তু ওখান থেকে বাইরে বেরোতে দেওয়া হবে না। ইতিমধ্যে কিন্তু তারা বলছেন যে তারা দীর্ঘক্ষণ ধরে অর্থাৎ অনন্তকাল ধরে অপেক্ষা করতে পারবেন না। তার কারণ হচ্ছে তারা কিন্তু এখানে অনেক অসুবিধার সম্মুখীন হয়ে কিন্তু বিক্ষোভ করছেন। আমি একবার এখানে যে সমস্ত চাকরিহারা শিক্ষকরা শিক্ষিকারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। এখনো পর্যন্ত অনেকক্ষণ অতিবাহিত হয়ে গেল, আপনারা বিক্ষোভ করছেন, তো আপনাদের এখনো পর্যন্ত দাবিটা কি আছে? আমাদের যা দাবি ছিল, যে দাবি নিয়ে আমরা 21 তারিখে আসতে বলেছিল সেই দাবি নিয়ে এসেছি। স্বচ্ছ একটা যোগ্য আর অযোগ্যের সার্টিফাইড লিস্ট, যে লিস্টটা সিবিআই দিয়েছে, হাইকোর্ট দিয়েছে, সুপ্রিম কোর্ট দিয়েছে, সেই লিস্টটাই আমরা এসএসসিকে বলেছিলাম সার্টিফাই করে দিতে, কারণ উনি আমাদের রেকমেন্ডেশন দিয়েছে, পরীক্ষা নিয়েছিলেন ওনারা। সেই লিস্টটা আজকে নিতে গিয়ে দেখলাম যে 5303 জন বা 5500-এর মতো যে টেন্টেড ক্যান্ডিডেট, যাদেরকে টেন্টেড হিসেবে সার্টিফাই করার কথা ছিল, এবং বাকিদের প্রায় 19,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের আনটেন্টেড হিসেবে সার্টিফাই করার কথা ছিল, সেই দিকে না হেঁটে ওনার মনে হলো হঠাৎ করে ফার্স্ট টু থার্ড কাউন্সিলিং পর্যন্ত আনটেন্টেড, থার্ড ফোর্থ থেকে বাকিরা সব টেন্টেড ক্যাটাগরি। এই বদবুদ্ধি ওনার মাথায় কে দিল, কিভাবে আনলো, কেন করলেন, আমরা তার উত্তর জানি না। সম্ভবত উনি ডিভাইড করে দিতে চাইছেন আমাদের, নয়তো সকলের নজর ঘুরিয়ে দিতে চাইছেন। এর মধ্যে দিয়ে কিন্তু অযোগ্যদেরও একটাই, ফার্স্ট থেকে থার্ড কিন্তু প্রচুর অযোগ্য লোক রয়েছে, তাদেরকে একটা কোথাও আবার সেই বাঁচা
বাঁচানোর চেষ্টা। না, কিন্তু মনোজ তুমি প্লিজ জিজ্ঞাসা করো, প্রথম দিকে যারা ন্যাচারালি পরীক্ষা দিয়ে যাদের তালিকায় নাম উঠেছে তাদেরকে খুব সহজ যুক্তিতেই যোগ্য বলে ধরে নেওয়া যায়। যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় মানে প্রথম দিকের কিছু তালিকায় নাম ওঠেনি তারাই পরে নিশ্চয়ই চেষ্টা করবেন অর্থের বিনিময়ে অন্য কোনো উপায়ে চাকরিটা জোগাড় করার। সেক্ষেত্রে এই বেসিক সাধারণ লজিকটা এরা মানতে চাইছেন না কেন? যারা প্রথম দিকে চাকরি পেয়েছিল, যারা প্রথম দিকে চাকরি পেয়েছিল চাকরি পেয়েছে, তো এই যে পরিবর্তন আপনার না দেখুন, এই ফার্স্ট টু 8 কাউন্সিলিং সমস্ত কাউন্সিলিং এর মধ্যে কিন্তু টেন্টেড আনটেন্টেডদের সঙ্গেই মিশে রয়েছে। এই 5303 জন বা 5500-এর মতো যে ক্যান্ডিডেট এরা কিন্তু আনটেন্টেডদের সঙ্গে মিশে রয়েছে এবং ফার্স্ট টু থার্ড কাউন্সিলিং সব থেকে বেশি মাত্রায় টেন্টেড রয়েছে। কারণ হয়েছে ওরা যেহেতু পয়সা দিয়েছিল ওদের চাকরিটা সিকিউর করার জন্য ওদেরকে সামনের দিকে রাখা হয়েছিল। আমি নিজেও ফার্স্ট কাউন্সিলিং এর স্টুডেন্ট, কিন্তু ব্যাপার হচ্ছে গিয়ে আমাদের কিন্তু অনেক লড়াই করে, আমার আগে অনেক টেন্টেড ক্যান্ডিডেট আছে, তাদের জন্য কিন্তু আমার র্যাঙ্কটা পিছিয়ে গেছিল। আমি এমপ্যানেল হওয়া সত্ত্বেও আমার র্যাঙ্ক পিছিয়ে গেছে এবং আমার স্কুল দূরে পড়েছে। তো এই এত টেন্টেড ক্যান্ডিডেট তো মিশে রয়েছে, তার লিস্ট তো সরাসরি সবাই সিবিআই, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সবাই দিয়ে দিয়েছে। তাহলে সেই লিস্ট অনুযায়ী, সিবিআই লিস্ট অনুযায়ী ওনারা আজকে লিস্ট দেবেন বলেছিলেন এবং ওনাদের কাছেও সেই লিস্ট আছে কারা টেন্টেড কারা আনটেন্টেড। এই লিস্ট অনুযায়ী কিন্তু 2023 সালে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন চাকরি বাতিল করেছিলেন সেই অনুযায়ী ওদের চাকরি বাতিল হয়েছিল। তাহলে এই লিস্ট ওদের কাছে 2023 সাল থেকে আছে, সেই লিস্টটা প্রকাশ করতে এত অসুবিধা কোথায়? মনোজ বুঝতে পারছি এই ক্ষোভের কোনো শেষ নেই এবং খুব নির্দিষ্টভাবে প্রথম দিকের তালিকা, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই তিনটে তালিকাতেই যোগ্যরা আছেন, বাকি তালিকাগুলোতে যোগ্যরা নেই। এই সাধারণ হিসেবটা একেবারেই এই মুহূর্তে গ্রহণযোগ্য নয় যারা চাকরি হারিয়েছেন, যারা সর্বশান্ত হয়েছেন তাদের কাছে। তবে পুলিশ আজ অত্যন্ত সতর্ক। আমি মনোজকে বলবো একটু পুলিশের ছবি দেখাও। আজ বরং প্রতিবাদীদের থেকে পুলিশের সংখ্যা বেশি এবং পুলিশ অনেক সংযত। একেবারেই এখানে কিন্তু যে সমস্ত আন্দোলনকারীরা, বিক্ষোভকারীরা বিক্ষোভ করছেন তাদেরকে কিন্তু রীতিমতো এখানে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। অর্থাৎ কোনো কারণে এখানে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য কিন্তু এখানে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি এই যে ভবনের গেটে কিন্তু রীতিমতো ব্যারিকেড দিয়ে আটকে ফেলা হয়েছে। এখানে যে সমস্ত বিক্ষোভকারীরা রয়েছে তাদের কিন্তু একটাই দাবি যে যতক্ষণ না পর্যন্ত সেই তালিকা প্রকাশ করা হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই বিক্ষোভ চালিয়ে যাবেন। প্রচুর অসুবিধার সম্মুখীন হচ্ছেন, সেই অসুবিধার মধ্যে দিয়েও তারা কিন্তু এই বিক্ষোভ চালিয়ে যাবেন। কারণ যেখানে কিন্তু আজকে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করা ছিল সেখানে যখন যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ হয়নি, পরবর্তীতে তারা কিন্তু এই ধরনের বিক্ষোভ করছেন এবং তাদের একটাই দাবি। এখন কি বলছেন, কি স্লোগান একটু শোনাও। ইতিমধ্যে চেয়ারম্যান কিন্তু ভেতরেই একেবারেই তারা কিন্তু বিভিন্ন রকমভাবে স্লোগান দিচ্ছেন এবং সেখানে বিক্ষোভ করছেন। আমি একবার স্লোগান শোনানোর চেষ্টা করব। আচ্ছা, ভিতরে কি আটকে রয়েছেন? মানে ভিতরে কি চেয়ারম্যানও আছেন? তিনিও কি আটকে রয়েছেন? সিদ্ধার্থ মজুমদার ভিতরে? একেবারেই সেখানে চেয়ারম্যান কিন্তু ইতিমধ্যে ভেতরেই রয়েছেন এবং তাদের দাবি যে যতক্ষণ না পর্যন্ত এই লিস্ট প্রকাশ করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা চেয়ারম্যানকে বাড়াতে দেবেন না। এবং ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে যে সেইখানে চেয়ারম্যানের জন্য খাবার নিয়ে যাওয়া হচ্ছিল এবং সেই খাবারও কিন্তু তাই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ঠিকই, সে খবর আমরা পেয়েছি। মনোজ, অনেক ধন্যবাদ তোমাকে। আপাতত তুমি নজর রাখো, বারবার তোমার থেকে আপডেট নেব। চেয়ারম্যান, এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারও ভিতরে আটকে রয়েছেন অন্য কর্মীরাও। বুঝতেই পারছেন এ জল এখানেই থামছে না। নজর থাকবে, সঙ্গে থাকুন। যা বলবো সত্যি বলবো আবার আগামীকাল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।